নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা বাংলা ফাইট নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। গতকাল সিপির একটি নোটিফিকেশন এবং যাকে কেন্দ্র করে বিতর্ক, যেখানে শহরের প্রাণ কেন্দ্র ধর্মতলা, সেই জায়গায় কোনো রকম মিছিল মিটিং করা যাবে না, 144 ধারা জারি থাকছে এবং এরপরেই কিন্তু পুরো বিষয়টা একেবারে আদালত পর্যন্ত গড়ায়। কেন এই নোটিফিকেশন দিতে হলো? যদিও রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে গত বছর থেকেই হয়ে আসছে এবং এটা 2 মাস অন্তর অন্তর রিনিউ করা হয়, কিন্তু তারপরেও একগুচ্ছ প্রশ্ন সামনে আসছে। সাধারণ মানুষের প্রশ্ন, যারা মিছিলের অনুমতি চেয়ে অনুমতি পাননি তাদের প্রশ্ন, আদালতে নির্দিষ্ট কিছু প্রশ্ন রয়েছে। সে সমস্ত প্রশ্নের উত্তর হয়তো আগামী সোমবার পাওয়া যাবে, কারণ সোমবার দিন আরো বেশ কিছু বিষয় আদালত জানতে চেয়েছে রাজ্যের তরফ থেকে, সেই বিষয়ে নিশ্চয়ই ব্যাখ্যা দেওয়া হবে। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবই এবং সেই সঙ্গেই গতকালই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে 12,000 পুলিশ নিয়োগ, সেখানে এই বিষয়টা নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই। সমস্যাটা তৈরি হলো সেখানে যখন তিনি বললেন যে ডাক্তারদের কথা, অর্থাৎ ডাক্তাররা একদিকে পড়াশোনা করছেন, অন্যদিকে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, সেক্ষেত্রে ট্রেনিং এবং একই সঙ্গে ডিউটি পুলিশরাও চালিয়ে যাবেন, কারণ তার হাতে এত ম্যান পাওয়ার নেই। তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনিক প্রধান, পুলিশের ট্রেনিং অর্থাৎ পুলিশের যে শিক্ষা, সেই শিক্ষার সঙ্গে আপোষ করার কথা বলছেন? যাকে কেন্দ্র করে কিন্তু বিতর্ক। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। যাদের সঙ্গে আলোচনা করবো আসুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। মৃত্যুঞ্জয় পাল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, দেবাশিস ধর বিজেপির তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, শতরূপ ঘোষ সিপিআইএম এর তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা। প্রত্যেককে স্বাগত জানাবো। তবে সত্যজিৎ বাবু, আপনাকে দিয়ে শুরু করতে চাইবো। সিপির এই নির্দেশিকাকে কিভাবে দেখছেন? কারণ আমরা জানি আরজিকর কাণ্ডের আবহ, প্রতিদিনই রাস্তাঘাটে মিটিং মিছিল চলছে আরজিকর কাণ্ডের প্রতিবাদ। জাস্টিসের কারণে কিন্তু পথে নেমেছে শুধুমাত্র রাজনৈতিক দল নয়, বিভিন্ন স্তরের মানুষ, তারা কিন্তু প্রতিবাদে এখনো পর্যন্ত রয়েছেন। আর সেই জায়গায় এই ধরনের একটা নোটিফিকেশন, দেখুন, অ্যাকচুয়ালি যেই জায়গাটা 163 বিএনএস একটা জারি করা হয়েছে, একটা নতুন রাস্তা শুধু যোগ করা হয়েছে, সেটা হচ্ছে বেন্টিং স্ট্রিট। আমরা যখন রেগুলার অফিসার ছিলাম, ডেপুটি পুলিশ কমিশনার ছিলাম কিংবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলাম, তখনও এই পুরো জুরিসডিকশন ধরেই এটা তখনকার যুগে 144 ছিল, 144 আমাদের জারি করতে থাকতে হতো। অর্থাৎ রাজভবনের ঠিক আগের রাস্তাটা থেকে শুরু হচ্ছে আর কি। অর্থাৎ 144 যেই জুরিসডিকশনটাই জারি করা ছিল, যে মেইনলি হেয়ার স্ট্রিট জুরিসডিকশন, সেই জুরিসডিকশনটাই আছে, শুধু একমাত্র বেন্টিং স্ট্রিটটা যোগ করা হয়েছে। এই হচ্ছে বেন্টিং স্ট্রিটটা আগে ছিল না, বেন্টিং স্ট্রিটটা যোগ করা হয়েছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো কারণ আছে, যেই কারণটা আমি আনঅফিশিয়ালি এখানে ওপেন টিভিতে বলা ঠিক নয়, কিন্তু আমার মনে হচ্ছে যে এই যে ডাক্তারদের যে টিচিল এসেছিল, তারা যে ডিমান্ড করেছিল যে বেন্টিং স্ট্রিট পর্যন্ত আমাদের আসতে দিতে হবে, সেই জন্যই মনে হয় বেন্টিং স্ট্রিটটা পর্যন্ত 163টা ডিক্লেয়ার করা হয়েছে। যেটা হচ্ছে সত্যজিৎ দা দুর্ভাগ্যজনকভাবে একেবারেই ভুল বললেন। বেন্টিং স্ট্রিটটা যোগ করা নেই। ইনফ্যাক্ট গতকাল পরশুদিন যে অর্ডারটা পাস করা আছে, সেখানে স্পেসিফিক্যালি লেখা আছে যে বেন্টিং স্ট্রিটটা অর্ডার থেকে এক্সক্লুড করা আছে। উনি হি ইজ মিস্টেকেন। অর্ডারে পরিষ্কার লেখা আছে যে এই কতগুলো থানার নাম করে, এই থানা এলাকার মধ্যে বউবাজার পুলিশ স্টেশন, হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশন, হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডের মধ্যে, কেসিদাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস উইদিন ব্র্যাকেট সিএসসি হেড অফিস অ্যান্ড ইটস ভিসিনিটি এক্সক্লুডিং বেন্টিং স্ট্রিট। অতএব যেটা সত্যজিৎ দা বললেন সেটা একেবারেই ঠিক না। আগের যা ছিল ওনাদের সময়কালের সঙ্গে এটার একেবারে কোনো সম্পর্ক নেই। এক, দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা কথা একটু বোঝার জন্য জিজ্ঞেস করছি। প্রথম কথা হচ্ছে যেটা বলছেন যে গত বছর 30শে নভেম্বর থেকে এই অর্ডারটা আছে এবং 2 মাস অন্তর অন্তর রিনিউ করা হচ্ছে। বেশ, আমি যতদূর জানি গত বছর 30শে নভেম্বরটা দুর্গাপুজোর পরে এসেছিল, অর্থাৎ দুর্গাপুজোর সময় এরকম কোনো অর্ডার ছিল না। তাতে গত বছর কলকাতায় দুর্গাপুজো হতে কোনো অসুবিধা হয়নি তো? মানে মা দুর্গা বাবুঘাট থেকে ফিরে যাননি তো, কলকাতায় ঢুকেছিলেন তো? অতএব এই যে কথাটা বলা হচ্ছে যে এইটা করা হচ্ছে দুর্গাপুজো সুচারুভাবে করার জন্য, এটা একেবারে ফালতু কথা। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, 30শে নভেম্বর থেকে আজকে পর্যন্ত এটা টানা চলছে, 2 মাস অন্তর অন্তর রিনিউ করা হয়। অর্থাৎ এই 21শে জুলাইও অর্ডারটা কার্যকর ছিল। সেক্ষেত্রে 21শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে একটি রাজনৈতিক দলের যে সভা হলো, কলকাতা শহরটা কি তাদের বাপের সম্পত্তি, তাদের বাবার সম্পত্তি, যারা মঞ্চে উঠে ভাষণ দিলে 21শে জুলাই? কলকাতা পুলিশের যদি অর্ডার থেকে থাকে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা যাবে না, সেক্ষেত্রে কলকাতার পুলিশ মন্ত্রী বা পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী কলকাতা পুলিশের অর্ডারকে ভায়োলেট করে ওখানে সভা করছেন, আর কলকাতা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যালুট করে সেই সভা করাচ্ছে। এইটাকে আমরা গণতন্ত্র বলবো, আইন বলবো, নাকি এটাকে শ্যামলামো বলবো? তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি নোটিফিকেশন জারি করেছিলেন এবং পুলিশ মন্ত্রী তিনি একজন ব্যক্তি হিসেবে বক্তব্য পেশ করেছিলেন। প্রশ্নটা ব্যক্তি পুলিশ কমিশনারের নয়, প্রশ্নটা একটা সিস্টেমের। আজকে পুলিশ কমিশনার যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে দেখে স্যালুট করছেন, যিনি যদি ইনি
মুখ্যমন্ত্রী না থাকতেন তাহলে এই সমস্ত ফরমান না দেওয়ারও ক্ষমতা হতো না, পুলিশ কমিশনারের মানারও ব্যাপার ছিল না। সুতরাং এখানে প্রশ্নটা পুলিশের বা পুলিশ কমিশনারের নয়, যাদের হাতে পুলিশ কমিশনারের টিকিটে ধরা আছে তাদের প্রশ্ন। আমি একটা কথা আপনাকে বলি যে আপনারা জানেন গতকাল আপনারাই মেনশন করলেন আমাদের ওখানে মিটিং ছিল, কীরকম করে এরা দেখুন। প্রথম আপনারা জানেন যে এদের সরকার আসার পরে এরা একেবারে অশোক স্তম্ভ দেওয়া লেটার হেডে সরকারি অর্ডার ইস্যু করেছিল যে ভিক্টোরিয়া হাউসের সামনে একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো রাজনৈতিক দল সভা করতে পারবে না। তারপর থেকে আজকে পর্যন্ত যতগুলো বিরোধী দল পশ্চিমবাংলা, সেটা সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, আইএসএফ হতে পারে, যে বিরোধী দলই এর বিরুদ্ধে আদালতে গেছে সভা করতে চেয়ে, পুলিশ আটকাতে গেছে ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্মতলায়, আদালতে গেছে, প্রত্যেকবার আদালত পুলিশের ওই অর্ডারকে উড়িয়ে দিয়েছে এবং যে বিরোধী দলে গিয়ে থাক না কেন তারা সভা করার অনুমতি পেয়েছে। সেই কারণে কি হতে চলেছে এরা জানে বলে গতকাল আমাদের সভা পরশুদিন বিকেলবেলায় অর্ডার পাস করে দিল যাতে কিনা বিকেল মানে আমাদের সভাটা যাতে মানে আদালতে যাওয়ার সময়টুকু আমরা না পাই। আমরা ওই সমস্ত অর্ডারের তোয়াক্কা না করে গতকাল ওখানে বামপন্থীদের সভা হয়েছে। প্রশ্ন সেইটা নয়। কেন কথাটা আমি বলছি দেখুন, মানে এটাকে আপনারা কি বলবেন, স্লোগান ছিল নাকি দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। গণতন্ত্রের কি মহান নমুনা দেখুন, গত বছর মানে আমি 2023 সালের কথা বলছি, ধর্মতলার যে স্পটে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছেন 21শে জুলাই, ঠিক 40 দিন পরে একেবারে ওই জায়গায় সভা করার জন্য মোহাম্মদ সেলিম বিমান বসুর নামে থানায় এফআইআর হয়েছে এবং সেই মামলা আজ অব্দি চলছে। এইটা হচ্ছে পশ্চিমবাংলাতে গণতন্ত্র। আমি কোনো তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন ওনার কাছ থেকে কোনো ডান দিক বাঁ দিক সিপিএম খুব খারাপ না শুনে আমি জাস্ট একটা সহজ প্রশ্নের সহজ উত্তর চাই, তা হলো যদি এই অর্ডার গত 30শে নভেম্বর থেকে বলবৎ থাকে সেক্ষেত্রে 21শে জুলাই ওই জায়গাতে সভাটা কি করে হলো? মৃত্যুঞ্জয়ের কাছে যাব। প্রথমত বলি 9ই আগস্ট আরজিকরের ঘটনা ঘটার পর থেকে এখনো অবধি যেই দুজন রাজনৈতিক দলের প্রতিনিধি আজকে আপনাদের স্টুডিওতে আছেন তারাও বিভিন্ন ধরনের আন্দোলন, বিভিন্ন ধরনের মিটিং মিছিল এবং শ্যামবাজারের বুকে দুটো রাজনৈতিক দল একাধিক কন্টিনিউ তারা সব মঞ্চ করে তারা প্রতিবাদ করছেন। এরকম আমাদের পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করা বা কণ্ঠ রোধ করা বিরোধীদের এটা এখন হয় না বলেই এই আন্দোলন, বিভিন্ন আন্দোলন, অরাজনৈতিক হোক রাজনৈতিক আন্দোলন আমরা পশ্চিমবঙ্গের বুকে তো দেখলাম 45 দিন ধরে এবং দেখছি, তাহলে তো কণ্ঠরোধ করার প্রশ্নটাই আসে না। এবার সরকারি যে নোটিফিকেশনটা যেটা পুলিশের মানে সিপির যে নোটিফিকেশনটা নিয়ে যে বিতর্ক হচ্ছে সেটা আজকে রাজ্য সরকার দাঁড়িয়ে পরিষ্কার তার উকিল বলে দিয়েছে আজকে মহামান্য বিচারপতির সামনে যে 50 মিটারের একটা 163 জারি আছে, যেটা কেশি দাস থেকে স্টার্ট করে ভিক্টোরিয়া হাউস অব্দি বলবৎ আছে। না সেখানে তো এই প্রশ্ন উঠছে, আইনজীবীরা এটা বলছেন যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এবং যা রাজ্যের তরফ থেকে আজকে কোর্টে বলা হয়েছে তার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। ফারাক কি আছে না, রাজ্য সরকার নিশ্চিতভাবে তার আইনজীবীরা বলবেন এবং সোমবার নেক্সট ডেট আছে, সেখানে নিশ্চিতভাবে ক্লিয়ার করে আরো বলতে পারবে। আমার পরিষ্কার কথা হলো যে একটা রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল এবং অরাজনৈতিক দলের আন্দোলন হচ্ছে আমরা দেখছি, সেখানে কোনোভাবেই আটকানো হচ্ছে না। প্রথম পয়েন্ট এটা। দ্বিতীয় পয়েন্ট হলো যে যেটা রাজ্য সরকার বলেছে যে 23শে নভেম্বর 2023 থেকে এই প্রত্যেক 2 মাস অন্তর অন্তর রিভিউ হয় এবং রিভিউ হওয়ার পরে যখনও কোনো কিছু মনে হয় তখন চেঞ্জ হয়। 21শে জুলাই নিয়ে প্রশ্ন হচ্ছে, যেখানে রাজ্য সরকারের উকিল বলছে 2 মাস পর পর রিভিউ হয়, সেখানে যদি কোনো রাজনৈতিক দল পারমিশন চাইছে এবং তৃণমূল কংগ্রেস পারমিশন চাওয়ার পরে যদি তৃণমূল কংগ্রেসকে আইন যদি পুলিশ মনে করে পারমিশন দেবে, সেখানে তো অন্য রাজনৈতিক দলের কোনো ব্যাপার নেই। শ্যামবাজারে তো কেউ 40 দিন ধরে মঞ্চ বেঁধে সভা করছে, কোনো তো অসুবিধা হচ্ছে না। তা আমাদের পশ্চিমবঙ্গের বুকে তো এরকম ধরনের কোনো ঘটনা হয়নি যে রাত দখল করছেন, দিন দখল করছেন, মানুষ আন্দোলন করছেন, রাস্তাঘাট জ্যাম করেও নবান্ন অভিযান হচ্ছে, অরাজনৈতিক ছাত্র সংগঠনের নামে কারা আছেন পুলিশের চোখ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা তো দেখছি গত বছর নবান্ন অভিযানের নামে একজন এসিপি কে কিভাবে পিটিয়ে মারার চেষ্টা হয়েছিল, আমরা তো দেখেছি। তাই পুলিশের কাছে যদি স্পেসিফিক কোনো রিপোর্ট থাকে এবং পুলিশের যদি আইন শৃঙ্খলা আমি চারটে এক লাইনে চারটে কথা বলছি। প্রথম কথা হচ্ছে মৃত্যুঞ্জয় যে কথা জায়গাটার কথা বললো কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস, খালি এইটুকুতে রেস্ট্রিকশন। 21শে জুলাই সভাটা ওইটুকুর মধ্যেই মঞ্চটা হয়েছিল। তাতে ওর যেটা পরের যুক্তিটা আরো চমৎকার যে তৃণমূল কংগ্রেস যেহেতু পৃথিবীর সবচেয়ে ডিসিপ্লিন রাজনৈতিক দল, সেহেতু কাকতালীয়ভাবে পুলিশ ওদেরকে পারমিশন দিয়েছে। আর বাকি দল, আমরা যেহেতু বিধানসভা ভাঙচুর করেছিলাম, আমরা যেহেতু ছত্রধর মাহাতোকে নিয়ে মাওবাদীদের নিয়ে আন্দোলন করেছিলাম, ছত্রধর যেহেতু আমাদের পার্টির রাজ্য কমিটি মেম্বার, সেহেতু আমাদেরকে পারমিশন দেয়নি। এই গেছে, এটা খুব ভালো যুক্তি হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে মৃত্যুঞ্জয় যেটা বললেন যে বিভিন্ন মিটিং মিছিল 45 দিন ধরে হচ্ছে, ঠিক কথা। আবার যারা মিটিং মিছিল করেছেন কোনো রাজনৈতিক দল করেন না, যে মহিলারা রাত দখল করেছেন তাদেরকে থানায় ডেকে এনে এখন
কেস দেওয়া হচ্ছে, এইটাও ঘটনা। এবং 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা একটা বুঝুন, এই যে পুলিশ স্টেট তৈরি করছে, কোথাও কোনো গন্ডগোল হয়নি, কিন্তু পুলিশ বলছে আমাদের ধারণা হলেও হতে পারে, তাই আমরা মিটিং করতে দেবো না। এর পরের ধাপ হচ্ছে কেউ কোনো ঝামেলা করেনি, কিন্তু পুলিশ গিয়ে বলবে আমার ধারণা আপনি সামনের সপ্তাহে কিছু একটা করতে পারেন, তাই আপনাকে অ্যারেস্ট করলাম। আপনাদের মতো মিডিয়া হাউসে ঢুকে এসে বলবে আপনারা কোনো দেশবিরোধী খবর দেখাননি, কিন্তু আমাদের ধারণা সামনের মাসে আপনারা কোনো দেশদ্রোহী খবর দেখাতে পারেন, অতএব আপনাদের চ্যানেলটাকে বন্ধ করে দিলাম, আপনাদের এডিটোরিয়াল বোর্ড মেম্বারদেরকে গ্রেপ্তার করলাম। এইভাবেই ফ্যাসিবাদ আসে। কেউ কোনো অপরাধ করেনি, কিন্তু পুলিশের মনে হয়েছে এ বোধহয় অপরাধ করলেও করতে পারে, অতএব এর ওপর আমি পুলিশি হস্তক্ষেপ করব। এই পুলিশ স্টেটকে, প্রশ্ন একটা মিটিং মিছিলের নয়, কিন্তু এই পুলিশ স্টেট গঠন করাটাকে, এটাকে অ্যালাউ করা যায় কিনা এটা আপনারা ভেবে দেখুন। কলকাতা পুলিশ সোর্স দেখাচ্ছে যে ঝামেলা হয় না মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচে, সেই ম্যাচ বন্ধ হয়ে যায়। যেখানে কোনো নাশকতা হয় না সল্টলেকে ডাক্তারদের অবস্থানে, তার জন্য একজন গ্রেপ্তার হয়ে যায়। কিন্তু যেখানে গন্ডগোল হয় আরজি করে, তারপর আমরা আলোচনায় থাকবো, সেই সঙ্গে যে আলোচনা করব অবশ্যই ট্রেনিং আর ডিউটি কি একই সঙ্গে করা সম্ভব, সেই জায়গায় ট্রেনিং করে অর্থাৎ শিক্ষার জায়গাটায় কোথাও কি আপোষ করা হচ্ছে, প্রশ্ন উঠছে। প্রশিক্ষণ এবং ডিউটি একই সঙ্গে, পুলিশের নিয়োগ নিয়ে নবান্নের সিদ্ধান্তের জেরে জোর বিতর্ক। ডাক্তারি পড়ুয়াদের মতোই এবার পড়ুয়া পুলিশ কি তৈরি করতে চাইছে রাজ্য, প্রশ্ন তুলে সরব বিরোধীরা। ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই। ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন, বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। দেখুন, প্রথম কথা হচ্ছে একটা জিনিসের থেকে পরিষ্কার হলো, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করলেন যে গত 12-13 বছরে পশ্চিমবাংলার পুলিশের রিক্রুটমেন্ট হয়নি, যে কারণে আজকে এই পরিস্থিতি। 2 নম্বর কথা হচ্ছে, একজন আপনাদের অমিতাভ মল্লিককে মনে আছে, একজন এসআই ছিলেন, যিনি কিনা ট্রেন্ড ছিলেন না ওই সরাসরি বন্দুক নিয়ে কমব্যাট করতে, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বিমল গুরুংয়ের ডেরাতে এবং গুলি খেয়ে মারা গেছিল অমিতাভ মল্লিক। আনট্রেন্ড একজন পুলিশ পার্সোনালকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সে কিন্তু ফুল অন পুলিশ, কিন্তু পার্টিকুলারলি কমব্যাট ট্রেনিংটা তার ছিল না, মানে তার ওটা করণীয় ছিল না। আমি জাস্ট আপনাদের মনে করিয়ে দিলাম উদাহরণটা। 3 নম্বর কথা, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এত আজাইরা কথা কি করে বলেন আমি সত্যিই জানি না। দাঁড়িয়ে বলছেন যে পিজিটি, এমএস, এমডি এদেরকে যেরকম আমি এখন ডাক্তারি করার ব্যবস্থা করে দিয়েছি, আরে কেউ পিজিটি, এমএস, এমডি মানে তার এমবিবিএস কমপ্লিট হয়ে গেছে, আপনি কে তাকে পারমিশন দেওয়ার? তাকে ভারতের সংবিধান এবং মেডিকেল সায়েন্স, মেডিকেল ল তাকে পারমিশন দিয়েছে, সে ফুল অন ডাক্তার। একজন পিজিটি হচ্ছে ডাক্তারির কোর্স কমপ্লিট করে এমবিবিএস হওয়া একজন ডাক্তার। পিজিটি মানে সে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, সে কোনো একটা মানে স্পেসিফিক, এখন সে হয় গাইনোকোলজি, নয় কার্ডিওলজি, নয় নেফ্রোলজি, কোনো একটা স্পেসিফিক সে এখন স্ট্রিমে হায়ার স্টাডিজ করছে। এমএস, এমডি মানে হচ্ছে সে হায়ার স্টাডিজ করছে, কিন্তু তার এমবিবিএস ডিগ্রি কমপ্লিট, সে ডাক্তার হয়ে গেছে। সে কোনো ট্রেনি নয়, সে কোনো ডাক্তারি স্টুডেন্ট নয়, সে একজন ডাক্তার। তার সাথে আপনি কম্পেয়ার করছেন যে এখনো পুলিশ হয়ে ওঠেনি। মানে মানেটা হচ্ছে একটা লোক ল কলেজে ভর্তি হলো, ফার্স্ট ইয়ারে পড়ছে ল কলেজে, তাকে আপনি সিনিয়র অ্যাডভোকেট করে কোর্টে মামলা করতে পাঠিয়ে দিচ্ছেন। এবং উল্টো দিক থেকে আমি যদি বলি শুক্লা, ধরুন যে ডাক্তারের ডাক্তারি কমপ্লিট হয়নি, যদি আমি বলছি পিজিটি, এমএসএমডি এর মধ্যে পড়ে না, কিন্তু ধরুন মেডিকেল কলেজের একজন ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যে এখন ডাক্তার হয়ে ওঠেনি, তার কাছে কি আপনি আপনার কোনো আপনজনের বাইপাস সার্জারি করাতে চাইবেন? ঠিক তেমনই যে এখনো পুলিশ হয়ে ওঠেনি, তার হাতে কি আপনি পুলিশিং করতে চাইবেন? এমনি পশ্চিমবাংলার এখন যারা পুলিশ আছে, যারা পাশ করা মানে ডিগ্রি মানে কোর্স কমপ্লিট করে নেওয়া পুলিশগুলোকে দেখলেই মনে হয় এদের কোর্স বোধহয় কমপ্লিট হয়নি। আর তার মধ্যে যাদের যাদের সত্যি সত্যি কোর্স কমপ্লিট হয়নি, তাদেরকে আপনি করছেন আপনার 10-12 বছর ধরে রিক্রুটমেন্ট না করার। আপনি ভেবেছিলেন সিভিক ভলেন্টিয়ার দিয়ে থানা চালাবেন, সেটা হয়ে উঠছে না, এখন আপনাকে রিক্রুট করতে হবে। ভালো কথা, আপনি রিক্রুট করুন, কিন্তু আপনি এই অবান্তর উদাহরণটা কেন দিচ্ছেন? মানে একদম পাশ করা ডাক্তারদের সাথে আপনি কম্পেয়ার করছেন ট্রেনিং এ ভর্তি হওয়া পুলিশদের, মানে যারা পুলিশ নয়, যারা মানে ট্রেনিং শেষ করলে একদিন পুলিশ হবে, তাদেরকে আপনি কম্পেয়ার করছেন অলরেডি যারা ডাক্তার হয়ে গেছে তাদের সঙ্গে। দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশের, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যদি ট্রেনিংটা হচ্ছে বারাকপুরে, বা কলকাতা পুলিশের ট্রেনিং হচ্ছে কেপিটি, যদি একজন অফিসার র্যাঙ্কের বা সার্জেন্ট র্যাঙ্কের 1 বছরের ট্রেনিং হয়, এটা শুধু আমাদের আমলে নয়, বামফ্রন্ট আমলেও এই যে ল অ্যান্ড অর্ডার ইস্যুতে, বড় ইস্যুতে যখন 3 মাস ট্রেনিং এর পরে, আমি বারবার বলছি 3 মাস যদি ট্রেনিং হয়ে থাকে, বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে তাদের নিয়ে এসে, যেমন দুর্গাপুজোর কথা বলছিলেন সত্যজিৎ বাবু, দুর্গাপুজোতে বা ঈদের সময় তাদের কিন্তু ডিউটিতে দেওয়া হয়েছে। তাহলে 1 বছরের ট্রেনিংটা যে চলে, তার মধ্যে 3 মাস ট্রেনিং হয়ে গেলে এই ধরনের, এবার কি কি ধরনের আপনাকে ব্যবহার করা হবে, কিভাবে ব্যবহার করা হবে, সেটা কিন্তু বলা হয়নি। বড় ল অ্যান্ড অর্ডার ইস্যুতে, ধরুন আরজি করের ক্ষেত্রে যদি কারোকে যদি ওখানে যদি ডিউটিতে দেওয়া হয়,
তাতে অসুবিধাটা কোথায়? সেখানে তো এটা আগেও কথা বলছি, হয়েছে। তুমি নিশ্চয়ই জানো তুমি যে কথাটা বলছো ঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে দুর্গাপুজো বা এই ধরনের কোনো বড় ইভেন্ট, ধরো ইডেনে একটা বড় খেলা আছে, সেখানে ক্রাউড ম্যানেজমেন্টের জন্য খালি পুলিশের তো যারা এইখানে ট্রেনিং নয়, সেখানে শতরূপ তোমায় বলি, না, না, শতরূপ, তুমি যা শুনে নাও কথাটা, আমি যদি ভুল বলি তুমি ধরিয়ে দেবে। না না না, মুখ্যমন্ত্রী সেখানে তো একবারও NCC বলেননি। না না, মুখ্যমন্ত্রী তো একবারও আমি বলেননি, কি তার বলেছে থেকে সেটা জানতে নিয়েছে। চাইছি। তুমি যেটা বলছো পুজোর সময় ভিড় ম্যানেজ করার জন্য এমনকি এনসিসি যারা করে, স্কাউটের ট্রেনিং যারা নেয়, স্কুলের ছেলে মেয়ে, তাদেরকেও পুলিশ ব্যবহার করে। এর মধ্যে নতুন কিছু নেই। তাদের তাহলে মুখ্যমন্ত্রী নতুন কিছু এছাড়াও ঘোষণা করলেন। 3 মাসে আচ্ছা, উত্তর নেই। 3 মাস শোনো, শতরূপ এটা আমি আবারও রিপিট করছি, এখানে একজন প্রাক্তন পুলিশ কর্তা আছে, শুধু এই আমলে নয়, বামফ্রন্ট আমলেও আমি বারবার বলছি, মিনিমাম 3 মাসের ট্রেনিং হওয়ার পরে ধরো কোনো তাহলে বড় উনি ল নতুন অ্যান্ড কি অর্ডার করছেন? ইস্যু সেটাই যেখানে জিজ্ঞেস করছি। প্রচুর পুলিশ, নতুন কিছু আমার সেইটাই আমরা তো বলছি, মানে সূর্য পরিষ্কার পূর্ব বলছি, দিকে ওঠে, সেখানে- এটা নিশ্চয়ই প্রেস কনফারেন্স করে ঘোষণা করেন না। এখানে ইউজ করা হবে, মানে সূর্য পূর্ব দিকে ওঠে, না, এটা তো উনি প্রেস কনফারেন্স করে ঘোষণা করেন না। নতুন কিছু হলে তবে তো বলে। মৃত্যুঞ্জয় দা, তাহলে আলাদা করে মুখ্যমন্ত্রী গতকাল যেটা বললেন তার পেছনে কি কারণ? যা তথাকথিত ভাবে হয়ে আসছে সেটাই যদি হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে বললেন কেন?